ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে 90% বেড়ি বাঁধ। স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা, নিঃস্ব সাতক্ষীরার চিংড়ি ঘেরের বহু মালিক। পদ্মা সেতুর ওপরের সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু, ডামির বিভিন্ন পর্যায়ের পরীক্ষা শেষে মিলবে চূড়ান্ত অনুমতি। ই পাসপোর্টের জন্য তথ্য সংশোধনের হিড়িক, অধিদপ্তরের হিমশিম অবস্থা। বিদেশি মিশনগুলোতে আটকে আছে 15,000-এর বেশি প্রবাসীর আবেদন। রাজশাহীতে জমে উঠেছে নানা জাতের আমের বেচাকেনা, বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের, সরবরাহ কম দাবি ব্যবসায়ীদের। এবং সৌদি আরবের মরুভূমিতে কৃষি খামার গড়ে তুলে সবজি ফলাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা, রয়েছে ব্যাপক চাহিদা, আসছে বিপুল বৈদেশিক মুদ্রা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। খুলনা উপকূলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 4 দিনে বেড়িবাঁধের 90% ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ, ক্ষতি হয়েছে মাছের ঘের ও ফসলের জমি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তবে নিজেদের পক্ষে সাফাই গাইছে পানি উন্নয়ন বোর্ড। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে নেমেছে খুলনার উপকূলবাসী। সংগ্রামের হাতিয়ার ঝুড়ি, কোদাল আর শাবল। ঘূর্ণিঝড় ইয়াস আসছে, সেই থেকে নদীর নোনা পানি প্রবেশ ঠেকাতে রাত দিন চলছে স্বেচ্ছাশ্রম। ভেদাভেদ ভুলে এ সংগ্রামে সামিল হয়েছেন নারী পুরুষ সব বয়সী মানুষ। তবে এই দুঃসময়ে পানি উন্নয়ন বোর্ডকে পাশে পায়নি তারা। নিজেদের বাস্তবিকতা রক্ষায় আকুতিও জানিয়েছেন অনেকে। বেড়িবাঁধটা ভালো হয়, সেই কারণে আমরা ঘরেতে বেরিয়েছি কাজ করতে। মা বাবা সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য করছি। পদ্মার যে লোকজন আছে তাদের দ্বারা আমরা কোনো সহযোগিতা পাই না। বারবার ওনাদের বলা হয় না, আসে মাঝে মধ্যে, কিন্তু ওরা কোনো কাজই করে না। বেশিরভাগ ভাঙন কবলিত এলাকার প্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলি, তারা সব সময় বলে আমাদের তো ফান্ড নাই, আমরা কিভাবে এটা তৈরি করব। আর বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছেন। বাজেট না থাকার জন্য আমরা সব পয়েন্টে অ্যাড্রেস করা সম্ভব হয় না। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ জায়গা সেগুলো আমরা মেরামত করে থাকি। খুলনা অঞ্চলের 1800 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ নদীর ভয়ঙ্কর রূপ দেখেছে খুলনা উপকূলবাসী। আর তাই তো এ সংগ্রাম পেটের তাগিদে নয়, এ সংগ্রাম টিকে থাকার লড়াই। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আসে, ভেঙে যায় বেড়িবাঁধ, ভেসে যায় ঘেরের লাখ লাখ টাকার সাদা চিংড়ি। ঋণ নিয়েই চিংড়ি চাষ করে বারবার দুর্যোগের কবলে পড়ে সব হারিয়ে অনেক ঘের মালিক এখন নিঃস্ব। এ অবস্থায় বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের সরকারি সহায়তার দাবি জানিয়েছে চিংড়ি চাষী সমিতি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, 4% সুদে যেন ঘের মালিকদের ঋণ দেওয়া হয় তার চেষ্টা চলছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আয়ের প্রধান উৎস চিংড়ি চাষ। তবে 2009 সাল থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না তারা। আইলা, সিডর, নার্গিস, ফণি, বুলবুল আর আমপানে বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার চিংড়ি ঘের ভেসে গেছে। দাদন আর ব্যাংক ঋণ নিয়ে প্রতি বছরই ঘুরে দাঁড়াতে চিংড়ি চাষ অব্যাহত রাখেন ঘের মালিকরা। কিন্তু এবার উৎপাদিত চিংড়ি বাজারে ওঠার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে সব ভেসে গেছে। এতে অধিকাংশ ছোট চিংড়ি চাষি পথে বসেছেন। তাই সরকারের কাছে স্বল্প সুদে চিংড়ি চাষিরা ঋণ চান। আগে একবার ঘেরে বেড়ি ভেসে গেছে, এও ঝড়ে আবার গেল ঘেরে বেড়ি ভেসে। সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বাঁচবো? সরকার আমাদেরকে সাহায্য সমিতি করে, তাহলে আমাদের মাছের চাষের অসুবিধা হয় না। বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের জন্য সরকারের সহায়তার দাবি জানায় জেলার চিংড়ি চাষী সমিতি। চিংড়ি চাষিদের পাশে না দাঁড়ানো হয়, সরকার না দাঁড়ায়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং এই চাষ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। স্বল্প সুদে যাতে চিংড়ি ঘের মালিকরা ব্যাংক ঋণ পায় সেজন্য চেষ্টা চলছে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা। এই ক্ষতিগ্রস্ত চাষিরা
তফসিলি ব্যাংক থেকে সর্বোচ্চ 4% সুদে যাতে ঋণ পায় সেজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জেলায় 66,800 হেক্টর জমিতে বাগদা ও 9,000 হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়। এবারে ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে 6,700 হেক্টর জমির 7,400 চিংড়ি ঘের ভেসে যাওয়ায় 15 কোটি 75 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। চলতি মৌসুমে রাজশাহীতে শুরু হয়েছে নানা জাতের সুমিষ্ট আমের বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশ চড়া। বিক্রেতারা বলছেন আমের সরবরাহ কম থাকায় দাম বেশি। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর হাট। গুটি, গোপালভোগ, খিরসাপাত, লকনা, আশিনা আম বাগান থেকে পেরে বিক্রির জন্য আনা হচ্ছে এখানে। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর প্রায় অর্ধশত আমের আড়ত। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন আমের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। গোপাল হলো 2300 টাকা মন, আর যেটি অরিজিনাল খেরসা হলো 1800, 1700, 1500। আসার কোম্পানিতে প্যান কমে দাম টানছে, এর লেগে একটু দাম বেশি। লকনাটা একটু আমদানি কম হচ্ছে এখন তো আমের সময় হয়নি, এই কারণে আমের দামটা একটু বেশি। হিমসাগর মাত্র শুরু যখন নামবে তখন আম একরিত হবে, আর লকনা মনে করেন 700-800, এটা বাজার তো একবারে কম, আরো কমবে। এই অঞ্চলের আম সুমিষ্ট হলেও সরবরাহ কম হওয়ায় দাম একটু বেশি বলে জানান ক্রেতারা। গোপালের আমদানি কম থাকায় দাম তুলনামূলক একটু বেশি। এখান থেকে কিনি, বিভিন্ন জায়গাতে দিয়ে আমরা বগুড়া, রাজশাহী দামটা বেশি মনে হচ্ছে আমাদের। কুরিয়ার সার্ভিস, ট্রাক ও অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আম বিক্রি করছেন আড়তদাররা। আম আমরা কিনি বিভিন্ন জায়গায় দিই, মুকামে ওই হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জে দিই, তারপরে হলো ফরিদপুরে দিই। অনলাইনে বিক্রি করছি, তারপরে এমনি অন্য অন্য ব্যাপারীদের মাধ্যমে বিক্রি করছি, কোরিয়ার সার্ভিসে বিক্রি করছি। প্রতিদিন বানেশ্বর হাটে গড়ে 40 থেকে 45 লাখ টাকার আম বেচা কেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের সব নাগরিককে ই পাসপোর্টের আওতায় আনতে গিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর। তথ্যগত ভুল সংশোধন করতে পাসপোর্ট অধিদপ্তরে আবেদনের হিড়িক। এমনকি বিদেশি মিশনগুলোতেও 15,000-এর বেশি প্রবাসী পাসপোর্টের তথ্য পরিবর্তনের আবেদন করেছেন। তবে বড় ধরনের তথ্যের গরমিল সংশোধন করতে না পারায় এই পাসপোর্টের বদলে এমআরপিতে থাকতে বাধ্য হচ্ছে অধিদপ্তর। মানব পাচার এবং পাসপোর্টের মান কমে যাওয়ার শঙ্কা থাকায় এটি করা হচ্ছে। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস। লকডাউনের মধ্যে সীমিত পরিসরে জরুরি সেবা দিয়ে যাচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। অধিকাংশ মানুষ এসেছেন পাসপোর্টের তথ্যগত ভুলসহ নানা জটিলতা নিয়ে। এদের বেশিরভাগই জাতীয় পরিচয়পত্রের সাথে পাসপোর্টের তথ্যের মিল নেই। আবার যারা আগে পাসপোর্ট নিয়ে বিদেশে ভ্রমণ করেছেন তাদের ই পাসপোর্টের সাথে তথ্য না মেলায় আটকে গেছে পাসপোর্ট। পাসপোর্ট করছি আইডেন্টি কার্ডের আগে জন্ম নিবন্ধন দিয়ে, এখন তো সমস্যা, আপনার আইডেন্টি কার্ডের নামের সাথে পাসপোর্টের নাম মিলতে হইব। পাসপোর্ট দেয় না, এরকম কয়েকবার আসছি, দেয় না, 4 বার আসছি, দেয় না, কয় নামে পেস লাগছে, ঢুকতে দেয় না, টাকা চায়। এনআইডি কার্ডের প্রবলেম ছিল, এটা আমি সলভ করে নিয়ে আসছি, তারপরও দিচ্ছে না। কিছু দালাল আছে, এদেরকে দিয়া টাকা টোকা দিলে জমা দিলে তো জমা করে দিতে পারবে। এই যখন দেশের অবস্থা, তখন বিদেশের মিশনগুলোতে প্রায় 15,000 সংশোধনের জন্য পাসপোর্ট আটকে আছে। কেউ কেউ চান আংশিক পরিবর্তন, তবে অনেকেই আমূল বদলে ফেলতে চান যাবতীয় তথ্য। এমন বাস্তবতায় প্রবাসীদের জটিলতায় পড়ার যেমন শঙ্কা রয়েছে, তেমনি এই সুযোগের ফলে মানব পাচারে উৎসাহিত হতে পারে। বয়স বাড়াইয়া সুবিধা নিতে চায়, মিডল ইস্টে নাম পরিবর্তন করে একটা সুবিধা নিতে চায়, কিন্তু এই সুযোগটা যদি আমরা সব ওপেন করে দিই, দেশের পাসপোর্টের মান থাকবে না। আমাদেরকে মনে হয় কোনো দেশ আর ভিসা দিবে না অনার আইবেল। একটা হলো এসএসসি সার্টিফিকেট, আর একটা হলো আপনার ন্যাশনাল আইডি। তো তিনটার মধ্যে গোলমাল থাকলে আপনার এই পাসপোর্ট করতে গিয়ে আটকে যাবে। তো এই লোকটা পাসপোর্ট নেবে না, জরুরি চিকিৎসা, তখন তাকে আমরা এমআরপি দিচ্ছি, আর এমআরপি আমরা বন্ধ করি না। এই অবস্থায় 5 বছর পর্যন্ত বয়স পরিবর্তন, নিজের নাম, পিতামাতার নাম পরিবর্তনের জন্য নির্ভুল জাতীয় পরিচয়পত্র অথবা শিক্ষা সনদ প্রয়োজন হবে। সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করেছে পাসপোর্ট অধিদপ্তর। আমরা নিয়মিতভাবে কারেকশন যেগুলো অথরাইজ আমাদের বাংলাদেশ সরকার এবং আমাদের সুরক্ষা সহায়ক থেকে যে নিয়মগুলো বলে দেওয়া হয়েছে, ততটুকুর আলোকে আমরা সবগুলো কারেকশনে দিয়ে দিচ্ছি। বিদেশে অবস্থান করা প্রবাসীরা সেই দেশের স্থায়ী সনদ, চাকরির আইডি কার্ড, শিক্ষার্থী সনদ অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দূতাবাসে জমা দিয়ে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বছরে বছরে হয়তো চাকচিক্য বাড়ছে রাজধানীর, কিন্তু বাসযোগ্যতা হারানোর অন্যতম কারণ হয়ে উঠেছে খোলা আকাশের নিচে থাকা ময়লার ভাগাড়।
আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্যের দূষণ বিষাক্ত করে তুলছে আশপাশের এলাকার মাটি, পানি ও বায়ু। কর্তৃপক্ষের উদাসীনতায় এসব জায়গা থেকে মিথেন গ্যাস ছড়িয়ে জীবনের পাশাপাশি হুমকির সম্মুখীন চাষাবাদও। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমামুন। নিড়ানি হাতে জমিটুকু চাষের উপযোগী করতে ব্যস্ত ৭০ বছরের বৃদ্ধ কৃষক আব্দুল সাত্তার। তবে পরিশ্রমের ফসল কতটুকু ঘরে তুলতে পারবেন ভর করেছে সে অনিশ্চয়তা। পাশের আমিনবাজারের ল্যান্ডফিলের বিষাক্ত বর্জ্য ছড়িয়ে দূষিত করেছে আব্দুল সাত্তারের গ্রাম বলিয়াপুরের মাটি ও পানি। অনাবাদি হচ্ছে এই এলাকার জমি, পুড়ে যাচ্ছে মাঠের ফসল। প্রত্যেক বছরই ময়লার বড় আবাদ করি, সব ফসল পুড়ে যায়। আমিনবাজার ল্যান্ডফিলটিতে বর্জ্য ফেলার মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালেই। স্থান সংকুলন না হয় বর্তমানে ল্যান্ডফিলের বর্জ্য এসে এই এলাকার মাটি এবং পানিতে মিশছে, দূষিত করছে এখানকার বাতাসকে। আর এই দূষণের প্রভাব ইতিমধ্যেই ফেলেছে এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার ওপর। দূষণের প্রভাবে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা। প্রায় ছেলেরই শিশু বাচ্চাকে শ্বাসকষ্ট, পেটে যা ভাত দেয় হ্যাঁ লাগে উল্টাই পেঁচায় গন্ধে। আমাকে শরীরে ফুসপেঁচা নানান ধরনের অসুখ হইতেছে। দূষণের বিষয়টি স্বীকার করে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানালেন, ধারণ ক্ষমতা শেষ হওয়াতেই এই অবস্থা। আমিনবাজার ল্যান্ডফিলের ধারণ ক্ষমতা শেষ হওয়ার প্রেক্ষিতে আমরা এটাকে মডার্নাইজেশন করার জন্য উদ্যোগ নিয়েছি। নতুন একটি ল্যান্ডফিল ডেভেলপ করার জন্য আমরা ল্যান্ড অ্যাকুইজিশনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছি। দূষণের শঙ্কা দক্ষিণ সিটির অধীনে থাকা মাতুয়াইল ল্যান্ডফিলটিকেও ঘিরে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পর্যবেক্ষক প্রতিষ্ঠান জিএইচজি স্যাটে ল্যান্ডফিলটিকে বাংলাদেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। গবেষণা বলছে ল্যান্ডফিলটি থেকে প্রতি ঘন্টায় ৪,০০০ কেজি মিথেন গ্যাস বাতাসে মিশছে, যা ১,৯০,০০০ গাড়ির দূষণের সমান। আমরা এটাকে এখন যাচাই বাছাই করব। এই ধরনের যদি আমাদের গ্যাসের যেই নিঃসরণ যদি হয় তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের দূষিত শহরের তালিকায় বারবার উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর উপরতলার সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াটারপ্রুফিং সহ বিশেষ এই পিচ ঢালাইয়ে ডামির কাজ চলছে এখন প্রকল্প এলাকায়। ডামিটির টেস্ট রিপোর্টের পরেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল এর অনুমোদন দেবে। মূল সেতুর অগ্রগতি ৯৪% ছাড়িয়ে গেছে, আর সার্বিক অগ্রগতি প্রায় ৮৬%। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের বিস্ময় এখন স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। এবার সেতুটির ব্ল্যাকটপ বা পিচ ঢালাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রথম পর্যায়ের কাজ হিসেবে ডামি তৈরি করা হয়েছে। মহাপ্রান্তের সংযোগ সেতুর নিচে প্রায় ১০০ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রস্থের এই ডামি করার পরই চলছে হরেক রকমের পরীক্ষা নিরীক্ষা। মেইন ব্রিজের রোডের ডেক স্ল্যাবে ও ভায়াডাক্টের কংক্রিটিং স্ল্যাবের মতোই মাটির মধ্যে আরসিসি ঢালাই দিয়ে ব্যাট তৈরি করে এর উপরেই করা হয়েছে এই ব্ল্যাকটপ। সেতুর উপরে পিচ ঢালাইয়ের জন্য যে প্রক্রিয়া তার সবই হয়েছে এখানে। আরসিসি কংক্রিটের একটা বেড করছি অ্যাজ ইট ইজ। আমাদের যে মেইন ব্রিজের যেমন ডেক স্ল্যাব, ভায়াডাক্টের যেমন কংক্রিটিং স্ল্যাব, সুপারটির উপরে যেমন কংক্রিট করছি না, অ্যাজ ইট ইজ বেড মাটিতে করা হয়েছে। মাটিতে করে ওর উপরে আমরা ওয়াটার প্রুফিং এর কাজ করছি, তার উপরে আমরা আবার ব্ল্যাকটপ তৈরি করছি। পিচ ঢালাইয়ের ডামিটি প্রায় ১৫ পর্যায়ের পরীক্ষা হচ্ছে। টেস্ট রিপোর্ট সঠিক আসলেই এর অনুমোদন দেওয়া হবে। 4 লেনের পদ্মা সেতুর সড়কের এই ব্ল্যাকটপ হবে বিশ্বমানের। দক্ষিণবঙ্গের মানুষের জন্য সবথেকে ভালো হইব, যাতায়াতের জন্য ভালো হইব, কোনো আর কষ্ট বা দুর্ভোগ কারো থাকবে না। সেতুর দুই প্রান্তে ৩.১৪ কিলোমিটার ভায়াডাক্টের আরসিসি ঢালাইয়ের উপরে 50 mm পুরুত্বের পিচ ঢালাই হবে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উপরের ডেক স্ল্যাবের ওয়াটারপ্রুফ ব্ল্যাকটপে ৬০ মিলিমিটার বাইন্ডার ও ৪০ মিলিমিটার ওয়ারিং কোর্সে ১০০ মিলিমিটার পুরুত্বের ঢালাই হবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সৌদি আরবের মরুভূমির মাটিতে কৃষি খামার গড়ে তুলে সবজি ফলাচ্ছেন বাংলাদেশি কৃষি উদ্যোক্তারা। বাংলাদেশিদের সবজি চাষের এলাকাগুলো যেন পরিণত হয়েছে এক একটি মিনি বাংলাদেশে। এছাড়া প্রবাসী কৃষি উদ্যোক্তাদের হাত ধরেই দেশ উপার্জন করছে বিপুল বৈদেশিক মুদ্রা।
জেদ্দা থেকে আল মামুন শিপনের রিপোর্ট। সৌদি আরবে মরুর ধূসর বুকে গড়ে উঠেছে এক একটি শহর নগর, পাশাপাশি মরুভূমির দুলোর সাগরের মাঝে উকি দিচ্ছে কৃষি খামার। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা থেকে প্রায় 800 কিলোমিটার দক্ষিণে আবহা অঞ্চলের বিরান মরুভূমির মাঝে একটি কৃষি খামার, আরবি ভাষায় বলা হয় মাজরা। চারদিকে দুদু মরুভূমির মধ্যে এই খামারে পানি সেচ করা হয় গভীর নলকূপ থেকে জেনারেটরের সাহায্যে। খামারগুলোতে চাষ হচ্ছে করলা, জিঙ্গে, সিসিঙ্গা, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শিম সহ নানা দেশীয় শাকসবজি। উদ্যোক্তারা জানান এসব কৃষি খামারে কাজ করছেন বহু প্রবাসী বাংলাদেশি। এখানে আমরা বাংলাদেশের কৃষি খাত এবং সৌদি আরবে যে আমরা কৃষি নিয়ে আসি, আমরা এখানে শতভাগ বাংলাদেশি শ্রমিক দিয়ে পরিচালনা করতেছি। যদি কেউ এখানে কৃষি খামার করতে চায় ইনশাআল্লাহ লাভবান হবে। আমি আজকে 20 বছর যাবত এই কৃষি খামার করতেছি। কৃষি খামারে উৎপাদিত শাকসবজি স্থানীয় শহরে নিয়ে পাইকারি বিক্রি করা হয়। এসব পাইকারি ব্যবসায়ীদের মধ্যেও আবার অনেকে রয়েছেন বাংলাদেশি। নতুন কৃষি খামারে বিনিয়োগের মাধ্যমে আরো অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শতভাগ বাংলাদেশি শ্রমিক দ্বারা পরিচালিত, সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন এসব কৃষি খামারে বাংলাদেশি শ্রমিক কর্মরত করে অনেক লাভবান হচ্ছেন এবং বাংলাদেশি কৃষি খামার ব্যবসায়ীরা জানিয়েছেন নতুন নতুন করে যদি আরও উদ্যোক্তা এদেশে এসে কৃষি খামার গড়ে তোলেন, বাংলাদেশি শ্রমিক দিয়ে কাজ করান, তাতে বাংলাদেশি শ্রমিক লাভবান হবে, বাংলাদেশ সরকার লাভবান হবে। আল মামুন শিপন, আবহা, সৌদি আরব। কাকডাকা ভোরেই জেলে ও পাইকারদের পদচারণায় সরগরম হয়ে ওঠে ঢাকা রিচা মহাসড়কের মানিকগঞ্জের তরাদেশীয় মাছের আড়ত। নদীতে পানি কম থাকায় দেশীয় মাছ জেলেদের জালে ধরা পড়ছে কম। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ জেলেরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফজরের আজানের পর থেকেই জমে ওঠে মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর পাড়ের পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা ও ধলেশ্বরীর দেশীয় মাছের আড়ত। পাওয়া যাচ্ছে বোয়াল, আইড়, শোল, রুই, ইলিশ সহ নানা জাতের দেশীয় মাছ। তবে নদীতে পানি কম থাকায় কমে গেছে মাছ। অন্যদিকে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ জেলেদের। কালীগঙ্গায় মাছ পাওয়া যাইতেছে গুলশা, পাবদা, কিছু কিছু আর কি, তেমন না। মাছের পদ হলে মাছের দাম পাওয়া যায়। পদ্মা নদীতে পানি কমে গেছে তো এই জন্য মাছ একটু কম। দাম মোটামুটি একটু হালকারই আছে, কম আর কি। গত সপ্তাহ থেকে মাছের দাম একটু বাড়ছে। 150 টাকা বেচতাম, 160 টাকা হয়েছে, 70 টাকা হয়েছে আর কি। 200 বছরের পুরনো আড়তটি বছরের পর বছর সরগরম থাকলেও পানি নিষ্কাশন সহ নানা সমস্যায় পাইকার ও জেলেদের দুর্ভোগ দীর্ঘদিনের বলে অভিযোগ আড়ত কমিটির। আমাকে 3 নাই 7 নাই, সরকার যে দয়া করতাম আমাকে আর ড্রেন করে তো আমার সুবিধা হতো, রাস্তা নাই, রাস্তাটা পাইলে আমার সুবিধা হতো। পানি ডাইলে মাছটা বেশি হবে, লকডাউনের সাইডা দিলে আমাদের সুবিধা হবে। ঐতিহ্যবাহী এদেশীয় মৎস্য আড়তে প্রতিদিন 4 শতাধিক পাইকার ও অর্ধ শতাধিক আড়তদারের মাধ্যমে 80 থেকে 90 লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোররাত থেকেই জমে ওঠে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত। জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত নানা ধরনের টাটকা সবজি কৃষকরা বিক্রির জন্য নিয়ে আসেন এই আড়তে। এ সপ্তাহে সব ধরনের সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। রিঙ্কু কুঞ্জুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোর হতে না হতে কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের টাটকা সবজি বিক্রির জন্য নিয়ে আসেন সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়তে। খুচরা বিক্রেতারা প্রতিদিন এখান থেকে সবজি কিনে নিয়ে বাজারে বিক্রি করেন। এ সপ্তাহে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান আড়তদাররা। তবে কেজি প্রতি 2 থেকে 5 টাকা বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। পেঁয়াজ গতকাল ছিল 38 টাকা, আজকে আমরা বিক্রি করতেছি 40 থেকে 42 টাকা। এলাচি 120 টাকা, 150 টাকা। আজকে কাঁচামরিচ 15 টাকা কেজি, মিষ্টি লাউ 10 টাকা কেজি, পটল বেচলাম হলো 20 টাকা কেজি, কল্যা মানে উস্তা হলে 25 টাকা কেজি। প্রতিদিন গড়ে 20 থেকে 25 লাখ টাকার সবজি কেনা বেচা হয় এই আড়তে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। কৃষি যান্ত্রিকীকরণে অর্থায়ন বা ঋণ বিতরণে আগামী বাজেটে সমন্বিত নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। প্রকৃত কৃষকরা যেন ঋণ পায় সেটি নিশ্চিত করারও আহ্বান তাদের। রাজধানীর পল্টনে ERF মিলনায়তনে বাজেটে কৃষি খাত নিয়ে বাংলাদেশ এগ্রিকালচার টিচার্স সোসাইটি আয়োজিত সেমিনারে কথা বলেন অর্থনীতিবিদরা। এনজিওর মাধ্যমে ঋণ বিতরণে সুদের হার বেশি পড়ায় ব্যাংকগুলোকে সরাসরি কৃষককে ঋণ বিতরণের পরামর্শ দিয়েছেন কৃষি খাত বিশ্লেষকরা।
কৃষিযন্ত্রের কার্যকর ব্যবহার ও চুরি বন্ধে বীমা ও ট্র্যাকিং ডিভাইস লাগানোরও পরামর্শ তাদের। সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল বলেন, কৃষককে কিস্তিতে কম সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। আর এসব যন্ত্র নষ্ট হলে মেরামতের জন্য ৩০০ উপজেলায় মেকানিক নিয়োগ ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। বপন, রোপণ, কর্তন, শুকানো, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক কৃষি যন্ত্র ক্রয়ের জন্য কৃষক বা সেবা প্রদানকারীদেরকে ন্যূনতম সুদে বা যন্ত্র বিশেষে সুদবিহীন ঋণ প্রদান করা হবে। আমরা সেই লক্ষ্যে যাচ্ছি এবং এই ক্ষেত্রে সুদের অংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধ করতে পারবে। কৃষক সংগঠন যাতে ডাউন পেমেন্ট সহ কিস্তিতে মূল্য পরিশোধ করে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারে, সেই জন্য প্রয়োজনীয় সহায়তা। বেনাপোল বন্দরে করোনা সংক্রমণ রোধে নানা দিক নির্দেশনা থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় যথাযথ বাস্তবায়ন নেই। ভারতীয় ট্রাক চালকরা স্বাস্থ্যবিধি না মেনে বন্দরের বাইরে লোকালয়ে পণ্য খালাস করছেন। এতে দিন দিন করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় আতঙ্কে এলাকাবাসী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। আজিজুল। ধন্যবাদ সাদিয়া আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেনাপোল স্থল বন্দরে। এটি ভারতীয় ট্রাক টার্মিনাল। আপনি জানেন যে সর্বশেষ বাংলাদেশে যদি করোনা আক্রান্তের কথা বলি, তো করোনা আক্রান্তের সংখ্যা ছিল একদিনে 1358 জন এবং মৃত্যুর সংখ্যা ছিল 31 জন। আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশে ভারতীয় যে করোনার নতুন ধরন ভেরিয়েন্ট এবং ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বাংলাদেশি হয়েছে পাসপোর্ট যাত্রীরা। আমরা যদি প্রতিবেশী ভারতের কথা বলি, ভারতে কিন্তু প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর হার কিন্তু বাড়ছে, অর্থাৎ প্রতিদিন আক্রান্ত প্রায় 4 লাখের কাছাকাছি এবং মৃত্যুর হার কিন্তু 4000-এর কাছাকাছি। তবে এই অবস্থার মধ্যে দুদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য এবং যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত, সেটি কিন্তু বিশেষ ব্যবস্থায় সচল রাখা হয়েছে। তবে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে যেন কোনোভাবে করোনা সংক্রমণ না ছড়ায়, সেই হিসেবে বেনাপোল ইমিগ্রেশনে বিভিন্ন বিধিনিষেধ, বিশেষ করে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের আরটিপিসিআর সনদ এবং বাংলাদেশে প্রবেশের পর 14 দিনের কোয়ারেন্টাইন সহ নানা ব্যবস্থাপনা থাকলেও সবচেয়ে ঝুঁকি যেখানে, অর্থাৎ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে যে ট্রাক চালকরা বাংলাদেশে আসছে, সেই ট্রাক চালকদের যে স্বাস্থ্য সুরক্ষা এবং করোনা প্রতিরোধ ব্যবস্থা, সেটি কিন্তু খুব নাজুক অবস্থা। আপনি জানেন যে ভারত থেকে যখন ট্রাক চালকরা বাংলাদেশে প্রবেশ করছে, বলা যায় নামমাত্র প্রবেশদ্বারে কোনো রকম গাড়িতে স্প্রে করার পর সে সমস্ত বেনাপোল বন্দরে প্রবেশ করছে এবং বেনাপোল বন্দরে প্রবেশ করার পরে কিন্তু তাদের আর কোনো তদারকি করা হচ্ছে না। এছাড়া বেনাপোল বন্দর থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে বেনাপোল বন্দরে বিভিন্ন জায়গায় গিয়ে ট্রাক চালকরা পণ্য খালাস করছেন এবং সেখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে স্থানীয়রা কিন্তু যে করোনা সংক্রমণের যে ঝুঁকি, সেটাই ঝুঁকিতে কিন্তু আক্রান্ত আছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যারা বন্দরের বাইরে নিয়ে গিয়ে আমদানি পণ্য খালাস করছেন, সে সমস্ত ট্রাক চালক এবং আমদানিকারকদের বলা হয়েছিল তারা তাদের স্বাস্থ্যবিধি রক্ষার ব্যাপারে খেয়াল রাখবেন। তবে তারা যদি স্বাস্থ্যবিধি রক্ষার ব্যাপারে আন্তরিক না হন, তবে কিন্তু তাদের যে এই যে আমদানি বাইরে পণ্য খালাস করার যে সুযোগ, সেই কিন্তু সুযোগটা দেওয়া হবে না। আমরা কথা বলেছি স্থানীয় যে পোর্ট থানা পুলিশের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে করোনা সংক্রমণ রোধে তারা নিয়মিত টহল রাখছেন এবং যাতে স্থানীয়রা স্বাস্থ্যবিধি মানে তার জন্য তারা সেই তদারকি করছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে যে ভারতীয় ট্রাক চালকরা বাংলাদেশে আসছে এবং স্বাস্থ্যবিধি মানছে না, তার সর্বশেষ তথ্য। সাদিয়া। বেনাপোল বন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় গড়ে উঠেছে দেশের ব্যতিক্রম রেস্তোরাঁ হিলসা। ইলিশ আকৃতির পদ্মাপাড়ের এই ব্যতিক্রমী রেস্তোরাঁয় রয়েছে ইলিশের অন্তত 20 রকমের রেসিপি। পদ্মার ইলিশের স্বাদকে বৈচিত্র্যপূর্ণ করে এখানে পরিবেশন করা হচ্ছে। রাজধানী সহ নানা অঞ্চল থেকে এখানে আসছেন ভোজন বিলাসীরা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পুরো রেস্তোরাঁই একটি আস্ত ইলিশ। 215 ফুট দীর্ঘ এই ইলিশের পেটেই নান্দনিক সব পরিবেশনা। ইলিশের ডিমে 5 রকমের রেসিপি, রয়েছে আরও 15 রকমের আইটেম। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের কোপ্তা। চমৎকার পরিবেশে পদ্মার ইলিশকে বৈচিত্র্যপূর্ণভাবে উপস্থাপনে ভিন্ন মাত্রা যুক্ত করেছে হিলসা। এখানে ইলিশ মাছ দ্বারা 21টি রেসিপি তৈরি করা হবে। আর
এখানে এই বিল্ডিংটা বাইরে থেকে দেখা যাবে যে একটা নদীর পানির উপর ভাসতেছে। আমাদের যে রেস্টুরেন্টে তৈরি হয়েছে পুরা সেম একটা ইলিশ মাছ, ঠিক আছে, খুবই সুন্দর। এখানে যেই আসবে মানে দেখে জিনিসটা মন ভরে যাবে। এটি চালুর সাথে সাথে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসছেন ইলিশের ভিন্ন স্বাদ নিতে। এই ইলিশ মাছের আদলে যে ভিউ আসলেই এটা মুগ্ধ করার মতো। রুচিসম্মতভাবেই করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। রুচিসম্মত, তারপর ইলিশ মাছ ভাজা খেলাম, ওখানে অনেক মজা হলো। পদ্মা সেতু আর দেশের প্রথম সুপার এক্সপ্রেস ঘিরে পর্যটনের হাব এখন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের মাওয়া শিমুলিয়া। সেখানে পদ্মার ইলিশ ঐতিহ্যের প্রকৃত সৌরভ ছড়িয়ে দিতেই বিশ্বমানের রেস্তোরাঁটি করা হয়েছে। আমরা ইলিশের নামে একটা রেস্টুরেন্ট করেছি, যেটার নাম হচ্ছে প্রজেক্ট হিলসা, এবং সেখানে আমরা আপনার ঐতিহ্যবাহী যে ইলিশের খাবারগুলো সেগুলো রেখেছি। রেসিপিগুলো সে পুরনো রেসিপি দিয়ে আবার নতুনভাবে আমরা সেটাকে ফিউশন করে আমরা নতুনভাবে ইলিশের অনেকগুলো পদের সমাহার করেছি। আর পদ্মার পাড়ে আপনারা জানেন যে পদ্মার পাড়ের ইলিশ বা পদ্মার ইলিশ খুব বিখ্যাত। 1.5 একর জমিতে নির্মিত হিলসায় গাড়ি পার্কিং, শিশুদের গেমস পয়েন্ট সহ রয়েছে চমৎকার সাজসজ্জা। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। ইলিশের 21 রেসিপিতে জৌলস ছড়াচ্ছে এই রেস্তোরাঁ। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে 90% বেড়িবাঁধ। স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা, নিঃস্ব সাতক্ষীরার চিংড়ি ঘেরের বহু মালিক। পদ্মা সেতুর ওপরের সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু। জামির বিভিন্ন পর্যায়ের পরীক্ষা শেষেই মিলবে চূড়ান্ত অনুমতি। এবং ই পাসপোর্টের জন্য তথ্য সংশোধনের হিড়িক, অধিদপ্তরের হিমশিম অবস্থা। বিদেশি মিশনগুলোতে আটকে আছে 15,000-এর বেশি প্রবাসীর আবেদন। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।